আজ 23শে ডিসেম্বর মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। নামটা ভুল হয়ে গেছে, হুমায়ুনের দল নিয়ে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। অধীরের সঙ্গে হুমায়ুনের সম্পর্ক ভাঙার কারণ সভা থেকে জানালেন। হুমায়ুন বলেন, আমাকে জাত তুলে অপমান করেছিল। একই সাথে মন্দির মসজিদ নির্মাণের ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। সন্ধান চাই, শুভেন্দুর এলাকার নন্দীগ্রামে নিখোঁজ পোস্টার পড়েছে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। কমিশনের অফিসে বিজেপির একজন এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে যার ইচ্ছে নাম বাতিল করে দিচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ মমতা। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নিজের দল জনতা উন্নয়ন পার্টি গঠনের ঘোষণা করেছেন। তার এই দল গঠন এবং অন্তত 90টি আসনে জয়ী হয়ে বিধানসভায় প্রবেশের দাবি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই দলের নাম নিয়ে টিপ্পনি কেটে শুভেন্দু বলেন, ওটা জামাত উন্নয়ন পার্টি রাখা উচিত ছিল, নামটা ভুল হয়ে গেছে। হুমায়ুনের 90 আসনে জয়ীর দাবি প্রসঙ্গে তিনি বলেন, আগে আসুক তারপর দেখা যাবে। শুভেন্দু আগেই বলেছিলেন তৃণমূলের কোনো মুসলিম বিধায়ক ভোটে জিতে আসতে পারবেন না। এরপর জবাবে হুমায়ুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কারো ক্ষমতা নেই তাকে আটকানোর। শুভেন্দু স্পষ্ট করেন, তার বক্তব্য শুধু তৃণমূলের মুসলিম বিধায়কদের প্রতি, অন্য কোনো মুসলিম প্রার্থীর বিরুদ্ধে নয়। হুমায়ুন যদি এখনো মনে মনে তৃণমূল বা মমতার আইপ্যাকের প্রভাবে থাকেন তাহলে তার কথা গায়ে লাগতে পারে। হুমায়ুন নিজে রেজিনগর ও বেলডাঙ্গা থেকে লড়বেন। আরো দুই হুমায়ুন কবির, একজন চিকিৎসক, একজন ব্যবসায়ী, যথাক্রমে রানীনগর ও ভগবানগোলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বালিগঞ্জে লড়বেন নিশা চট্টোপাধ্যায় এবং মুর্শিদাবাদ 64 মনীষা পান্ডে। হুমায়ুনের লক্ষ্য 90টি আসনের জয়, কারণ তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলে তাকে মসজিদ গড়তে দেবে না বলে তিনি মনে করেন। অধীরের সঙ্গে হুমায়ুনের সম্পর্ক ভাঙার কারণ সভা থেকে জানালেন। হুমায়ুন বলেন, আমাকে জাত তুলে অপমান করেছিল। দল ঘোষণার মঞ্চে উঠে কংগ্রেসের সময়কালে স্মৃতিচারণ করে হুমায়ুন এবং সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রণব মুখোপাধ্যায় ও অধীর চৌধুরীর নাম উল্লেখ করেন। হুমায়ুন জানান, একসময় সিদ্ধার্থ শঙ্কর রায় ও তার স্ত্রী মায়া রায় তার বাড়িতে গিয়েছিলেন। প্রণব মুখোপাধ্যায়ও যেতেন। অধীর চৌধুরী তো 100 বার তার বাড়িতে এসে লাঞ্চ ডিনার করেছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্নর কারণ ব্যাখ্যা করে হুমায়ুন বলেন, অধীর বাবু তো 100 বার আমাদের বাড়িতে এসেছেন, লাঞ্চ করেছেন, ডিনার করেছেন, আমার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করেছেন। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্নের কারণ ব্যাখ্যা করে হুমায়ুন জানান, অধীর বাবুর বাড়ির লোকেরা আমাকে জাত তুলে অপমান করেছিল। আমি তখন বলেছিলাম, আমি এ কথা শুনতে রাজি নই। আমি নিঃস্বার্থভাবে মানুষের জন্য রাজনীতি করি, কোনো মিথ্যাচার করি না। হুমায়ুন আরো জানিয়েছেন, কংগ্রেস ছাড়ার সময় দলে 5টি পদ ছিল তার হাতে। এদিন শুধু দল ঘোষণা নয়, একাধিক বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন ভরতপুরের বিধায়ক। একই সাথে মন্দির ও মসজিদ নির্মাণের ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। মুর্শিদাবাদের রাজনীতিতে বাবরি মসজিদ ইস্যুকে ঘিরে উত্তাপ বাড়ার মধ্যে জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাকির হোসেন ভিন্ন সুরে বার্তা দিলেন। তিনি ঘোষণা করলেন, নিজের বিধানসভা এলাকাতেই পাশাপাশি গড়ে উঠবে একটি মসজিদ ও একটি মন্দির। ধর্মের নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি বলেন, ধর্ম কখনো বিভেদের হাতিয়ার হতে পারে না, বরং ধর্মীয় সহাবস্থানই সমাজের শান্তির ভিত্তি। একটি জনসভায় জাকির জানান, এলাকায় উপযুক্ত উপাসনালয়ের অভাব রয়েছে। এই শূন্যতা পূরণ করতেই তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি উপাসনালয়ের জন্য 50 লক্ষ টাকা করে মোট 1 কোটি টাকা দান করবেন। প্রয়োজনে সম্পত্তি বিক্রি করেও অর্থ জোগাড় করবেন। তবে আসন্ন বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ শুরু হবে না, যাতে কেউ বলতে না পারে ধর্মকে ভোটের হাতিয়ার করছেন। শ্রীকৃষ্ণ মন্দির ও মোহাম্মদী মসজিদের জন্য পৃথক ট্রাস্ট গঠন হবে। সরকারি বিধি মেনে অনুমোদন নিয়ে কাজ হবে। মসজিদের জন্য ওয়াকফ সম্পত্তি এবং মন্দিরের জন্য খাস জমি বরাদ্দের আবেদন করবেন। ব্যক্তিগত জমি দানের প্রস্তাবও গ্রহণ করা হবে। স্থানীয় স্তরে এই উদ্যোগে ইতিবাচক সাড়া মিলেছে। বাসিন্দাদের মতে এই ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত হবে এবং পর্যটন ও কর্মসংস্থান বাড়বে। রঘুনাথগঞ্জ 1 ব্লক তৃণমূলের সভাপতি গৌতম ঘোষ বলেন, এই সহাবস্থান মুর্শিদাবাদের সামাজিক ঐতিহ্যকে শক্তিশালী করবে এবং সৌভ্রাতৃত্বের নজির হয়ে থাকবে। উত্তপ্ত রাজনৈতিক আবহে এই বার্তার প্রভাবের দিকে নজর রাজনৈতিক মহলের। সন্ধান চাই, শুভেন্দুর গড় নন্দীগ্রামে পোস্টার তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। নন্দীগ্রামের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দীর্ঘদিন এলাকায় না আসার অভিযোগ তুলে তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে সন্ধান চাই নিখোঁজ পোস্টার লাগিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। 2024 লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর বছর পেরিয়ে গেলেও নন্দীগ্রামে তার দেখা মেলেনি বলে অভিযোগ। ভোট প্রচারে দিবারাত্রি এলাকায় থাকলেও
নির্বাচনের পর আর আসেননি তিনি। এলাকার উন্নয়ন বা মানুষের সুখ দুঃখের খবর রাখেন না বলে ক্ষোভ। এই পোস্টার নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল, ভেকুটিয়া, দাউদপুর, শামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা সহ একাধিক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা শেখ শামসুল ইসলাম দাবি করেন, সম্প্রতি ব্রিগেডের ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রির বিতর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিবাদের জেরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর অনুগামীরাই এই পোস্টার লাগিয়েছেন। বিজেপি নেতা সুদীপ দাস এই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করেন, এটি তৃণমূলের দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট কাজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়মিত নন্দীগ্রামে আসেন, বরং 2021-এ হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় একবারও নন্দীগ্রামে আসেননি। পোস্টার তার নামে হওয়া উচিত। উল্লেখ্য, সোমবার অর্থাৎ 22শে ডিসেম্বর বিভিন্ন কর্মসূচিতে সারাদিন নন্দীগ্রামে থাকার কথা সাংসদের। শুরু হয়েছে রাজনৈতিক দরজা। কমিশনের অফিসে বিজেপির একজন এজেন্ট রেখে দিয়েছে। সে অনলাইনে যার ইচ্ছে নাম বাতিল করে দিচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ মমতা। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা থেকে 58 লক্ষের বেশি নাম বাদ পড়াকে কেন্দ্র করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলওদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যা বিজেপির অফিস থেকে বলে দেওয়া হচ্ছে তাই চেঞ্জ করা হচ্ছে। আমি শুনেছি নির্বাচন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে। সে অনলাইনে যার ইচ্ছে নাম বাতিল করে দিচ্ছে। পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপির পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি, দেখতেও চাই না। তৃণমূল মনে করছে বাদ পড়া নামগুলির মধ্যে প্রচুর বৈধ ভোটার রয়েছেন, যাদের নাম কাগজপত্রের অভাবে বা অন্যায়ভাবে কাটা হয়েছে। এই ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে নেমেছে দল। প্রায় 14,000 বিএলওকে নির্দেশ দিয়ে মমতা বলেন, আনম্যাপড ভোটাররা শুনানি নোটিশ পেয়েছেন কিনা দেখতে হবে। 2002 রোলের কপি ও প্রমাণপত্র সংগ্রহ করতে হবে। শুনানিতে উপস্থিত নিশ্চিত করতে হবে। প্রমাণপত্র না থাকলে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য দ্রুত আবেদন করতে হবে। পরিকল্পনার অভাব হলে পার্টি অফিসে যোগাযোগ করার নির্দেশও দেন তিনি। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, কলকাতায় প্রতিবাদ শুভেন্দুদের। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে কলকাতার বেগবাগান বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে মিছিল করে বিজেপির নেতৃত্বাধীন প্রতিবাদী দল। মিছিলে জুতোর মালা পরিয়ে মোহাম্মদ ইউনিসের প্রতিকৃতি নিয়ে আসা হয়। পুলিশ ব্যারিকেড দেওয়ায় মিছিল আটকে যায় এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটতে হাঁটতে হুঁশিয়ারি দেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের উপযুক্ত ব্যবস্থা না নিলে 1 কেজি পেঁয়াজও ওপারে যেতে দেবেন না। তিনি বলেন, পুরো দুনিয়ার হিন্দু এক হোক। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের সঙ্গে যা করেছিল তাই করেছে দীপু চাঁদ দাসের সঙ্গে। মানা হবে না। হিন্দুরা জেগে গিয়েছে, আমরা বদলা নেবই, বদলা চাই। দীপু চাঁদ দাসের পরিবারকে হাইকোর্টে আপিল করে সর্বোচ্চ সাজার দাবি করার পরামর্শ দেবেন বলেও জানান তিনি। গাড়িতে ওঠার আগে জয় শ্রীরাম স্লোগান দেন শুভেন্দু। আগামী 26 তারিখ ফের ডেপুটি হাই কমিশনে আসার ঘোষণা করেন তিনি। জিহাদিদের থেকে বাঁচতে বাংলাদেশ থেকে পালিয়ে মালদায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় হিন্দু পরিবারের। বাংলাদেশে ফের অশান্তি বেড়ে ওঠায় প্রাণ ভয়ে সপরিবারে এপার বাংলায় অনুপ্রবেশ করেছেন নাটোর জেলার সিংড়া থানা এলাকার বাসিন্দা কানাই চন্দ্র সরকার। বৃদ্ধা স্ত্রী, ছেলে, পুত্রবধূ, নাতনি, মেয়ে, জামাই ও নাতিকে নিয়ে দুদিন আগে উন্মুক্ত সীমান্ত দিয়ে মালদাহের পুরাতন মালদা থানা এলাকায় ঢোকেন তারা। দালালের মাধ্যমে অবৈধভাবে অনুপ্রবেশ করে পুরাতন মালদা পুরসভার এক পুরনো আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কানাই চন্দ্র সরকার জানান, কৃষিকাজ ও জমি জায়গার ব্যবসা ছিল তাদের জীবিকা। বহু বছর আগে কিছু আত্মীয় ভারতে চলে এলেও তারা বাংলাদেশের মাটি ভালোবেসে সেখানেই থেকে যান। গত 1 বছরের অস্থিরতার মধ্যে কয়েকদিন ধরে দুর্বৃত্তরা ধর্ম পরিবর্তনের চাপ দিচ্ছিল। দাবি না মানায় হুমকি দেওয়া হয়। এই আতঙ্কে সম্পত্তি ঘরবাড়ি ফেলে প্রাণে বাঁচতে এপারে চলে আসেন। স্থানীয় বাসিন্দা জীবন পাল, অলোক পালরা বলেন, পরিবারটি অসহায়, আত্মরক্ষার্থে ভারতের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। এতে অন্যায় দেখছেন না তারা। পুলিশ ধরতে এলে প্রতিবাদ ও রুখে দাঁড়াবেন। দাবি শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হোক। পরিবারটি সিএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব চায়। বছর শেষে দুদিনের কর্মসূচিতে কলকাতায় আসছেন অমিত শাহ। 25শে ডিসেম্বর আদি নেতাদের বৈঠকে থাকতে পারে সভাপতি নীতিন নবীন। বছর শেষে পশ্চিমবঙ্গের সফরে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় শীর্ষ নেতৃত্ব। প্রথমে আসতে পারেন সদ্য মনোনীত কার্যকারী সভাপতি নীতিন নবীন, তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছর শেষের উৎসব আবহের কথা মাথায় রেখে জনসভা বা প্রকাশ্যে কর্মসূচি নয়, শাহ ও নীতিনের সফরসূচি শুধু সাংগঠনিক বৈঠকেই সীমাবদ্ধ থাকবে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। শাহের কর্মসূচি 30 ও 31শে ডিসেম্বর। 29 তারিখ রাতে কলকাতায় পৌঁছাবেন তিনি। পরবর্তী দুদিনে একাধিক সাংগঠনিক বৈঠক থাকবে। রাজ্য বিজেপির প্রথম সারির নেতৃত্ব, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক তো হবেই, প্রয়োজনে নিচের স্তরের প্রতিনিধিদের নিয়ে বড় বৈঠকও হতে পারে। এসআইআর আবহে কর্মীদের করণীয় এবং সিএএ ত্বরান্বিত করার সাংগঠনিক উদ্যোগ নিয়ে বিশেষ বার্তা দিতে পারেন শাহ। তবে বৈঠকের সংখ্যা, সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি।
শাহের আগে 25শে ডিসেম্বর জাতীয় গ্রন্থাগারে পুরনো নেতা পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসছে রাজ্য নেতৃত্ব। তপন শিকদার থেকে দিলীপ ঘোষের সভাপতিত্বের মেয়াদ পর্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা বা নির্বাচনে লড়া, কিন্তু এখন দায়িত্বহীন কর্মক্ষম নেতাদের ময়দানে ফিরিয়ে আনাই লক্ষ্য। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে পুনর্মিলনের ধাঁচে কর্মসূচি শুরু হবে মধ্যাহ্নভোজ দিয়ে। তারপর অটলের জীবন কাজের তথ্যচিত্র প্রদর্শন এবং দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সাংগঠনিক আলোচনা। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল ও রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভাষণ দেবেন। নীতিন এলে তিনি প্রধান বক্তা হবেন। রাজ্য সভাপতি কি গুরুত্বহীন? বিজেপির অন্দরে সক্রিয় একাধিক চক্রে বাড়ছে বিভ্রান্তি। রাজ্য বিজেপিতে সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছেন? সভাপতি পদে বসার সময় যে উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছিল, 5 মাসের মধ্যেই তা অনেকটাই ম্লান হয়েছে বলে প্রশ্ন উঠছে দলের অন্দরমহলে। এখনো রাজ্য বিজেপির নতুন পদাধিকারীদের তালিকা ঘোষণা হয়নি, ফলে পুরনো কমিটি কাজ চালিয়ে যাচ্ছে, যার নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। দলের স্পষ্টভাবে 3টি আলাদা ধারা: শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। আলাদা আলাদা কর্মসূচি, পৃথক রাজনৈতিক গতিপথ। অভিযোগ, এই দুই শীর্ষ নেতার কর্মসূচি বা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে রাজ্য সভাপতিকে অনেক ক্ষেত্রে জানানো হচ্ছে না, ফলে দলের ভিতরে রাজ্য সভাপতিকে উপেক্ষা করার প্রবণতা বাড়ছে। এতে সবথেকে সমস্যায় পড়ছেন কর্মীরা, যারা বুঝে উঠতে পারছেন না কার নির্দেশ মেনে চলবেন আর কাকে নেতা মানবেন। ফলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সংগঠন দুর্বল হচ্ছে, মাঠে নামার জায়গায় দ্বিধা ও বিভ্রান্তি বাড়ছে। যেসব নেতা বা পদাধিকারী ঘিরে অসন্তোষ রয়েছে, তারা এখনো প্রভাবশালী, ফলে শ্রমিকের ওপর আস্থা কমছে নিচু তলের কর্মীদের মধ্যে। সুকান্ত ও শুভেন্দু নিজেদের মতো করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যার অনেকটাই শ্রমিকের অজানা। ফলে একাধিক উপদলের প্রভাবে রাজ্য বিজেপি দিশাহীন। পুরনো ও নতুনের সমন্বয়ে শ্রমিক যেন একা পড়ে গেছেন, যেন একলা কুম্ভ রক্ষক। অভ্যন্তরীণ টানাপোড়েন আগামী সংগঠন ও নির্বাচনী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন। বিধানসভার ভোটের আগে খোদ মন্ত্রীর গড়ে ধাক্কা, শক্তি বাড়াচ্ছে মিম। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মালদার রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী কেন্দ্র মোথাবাড়িতেই মিমের বড় ভাঙন ধরানো শুরু হয়েছে। তৃণমূল, কংগ্রেস ও সিপিএম ছেড়ে একের পর এক কর্মী সমর্থক মিমে যোগ দিচ্ছেন। রবিবার কালিয়াচকের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গুরুয়া গ্রামে যোগদান কর্মসূচিতে কয়েকশো মানুষ তৃণমূল, কংগ্রেস ও সিপিএম ছেড়ে মিমে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মিমের মালদা জেলার সভাপতি রেজাউল করিম। এর আগে অচিনতলা এলাকায়ও তৃণমূল ছেড়ে কয়েকশো কর্মী সমর্থক মিমে যোগ দিয়েছিলেন। উল্লেখযোগ্য, মোথাবাড়ি থেকে নির্বাচিত সাবিনা ইয়াসমিন এবং এই কেন্দ্রটি কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর লোকসভা এলাকার মধ্যে পড়ে। রেজাউল করিম বলেন, সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন অন্য দলগুলিকে ভোট দিয়েছে, কিন্তু তারা তেমন কিছু করেনি, তাই মানুষ মিমের দিকে ঝুঁকছেন। মালদা জেলার 8টি বিধানসভা কেন্দ্রে মিম প্রার্থী দেবে। ব্লক, অঞ্চল ও বুথ স্তরে কমিটি গঠন চলছে। জোট প্রসঙ্গে হুমায়ুন কবিরের দল বা আইএসএফ এর সঙ্গে জোট হতে পারে বলে তিনি জানান। তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি মিমকে বিজেপির দালাল বলে দাবি করেন। বিজেপির মুখপাত্র ওসমান ভাদুরী বলেন, ভোটের রাজনীতিতে বিজেপির আর কারো প্রয়োজন নেই। সব মিলিয়ে মিমের যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে মালদার রাজনীতি গরম হয়ে উঠেছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স।